আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ফের মার্কিন বিমানের পাশ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে গেল চীনা যুদ্ধ বিমান। এরপর জানিয়ে দিব ইউক্রেনে চালানো গণহত্যায় সমর্থন দিচ্ছে পাশ্চাত্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলছে এরদোয়ান। এদিকে যুক্তরাজ্যকে রাশিয়ার চিরন্তন শত্রু বললেন মেদভেদেব। এবং জানিয়ে দেব ফের আইএসআই এর ষড়যন্ত্র ফাঁস, কাশ্মীর পাঞ্জাবে সন্ত্রাসের পরিকল্পনা ব্যর্থ করল ভারত। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনায় অংশগ্রহণ স্থগিত সুদান সেনাবাহিনীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফের মার্কিন বিমানের পাশ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে গেল চীনা যুদ্ধ বিমান। মাঝ আকাশে মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানের পাশ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে গেছে চীনা যুদ্ধ বিমান। এমনভাবে উড্ডয়নের কারণে দুর্ঘটনা ঘটতে পারত জানিয়ে বেইজিং এর কাছে এই ঘটনার তীব্র সমালোচনা করছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক সীমানায় নিয়মমাফিক টহল দিচ্ছিল মার্কিন সামরিক বিমান RC-135। হঠাৎ করেই বিমানের ডান পাশে উদয় হয় একটি চীনা যুদ্ধ বিমান। চীনা যুদ্ধ বিমানটি মার্কিন বিমানের প্রায় 400 ফুটের মধ্যে চলে আসে। বেশ কিছুক্ষণ RC-135 বিমানটিকে অনুসরণ করে চীনা যুদ্ধ বিমান জেড-16 এক পর্যায়ে দ্রুত গতিতে মার্কিন বিমানের সামনে দিয়ে উড়ে চলে যায় চীনা জঙ্গি বিমানটি। এতে কিছুক্ষণের জন্য RC-135 বিমানে কম্পন সৃষ্টি হয়, ফলে বিমানটি নিয়ন্ত্রণ ঠিক রাখতে হিমশিম খেতে হয় পাইলটকে। এই ঘটনায় চীনা বিমান বাহিনীর তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক আকাশ সীমায় টহল দেওয়ার সময় চীনা যুদ্ধ বিমানের এমন আচরণ অগ্রহণযোগ্য। এর কারণে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেও দাবি করা হয়েছে। তবে চীনের এমন আগ্রাসী মনোভাব সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল চালিয়ে যাবে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন। দক্ষিণ চীন সাগরে টহল দেওয়ার সময় মার্কিন সামরিক বিমানের কাছ দিয়ে চীনা যুদ্ধ বিমান উড়ে যাওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে 2022 সালের ডিসেম্বরে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের একটি যুদ্ধ বিমান মার্কিন যুদ্ধ বিমানের কাছাকাছি চলে আসে। এ সময় সংঘাত এড়াতে কৌশল অবলম্বন করে মার্কিন বিমানটি সরে যায় বলেও দাবি করে মার্কিন সামরিক বাহিনী। ইউক্রেনে চালানো গণহত্যায় সমর্থন দিচ্ছে পাশ্চাত্য বলছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে রুশপন্থীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কিয়েভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মস্কোপন্থী অঞ্চলগুলোতে কিয়েভের চালানো গণহত্যায় সমর্থন দিচ্ছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়া যা কিছু আছে তা ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নে কিয়েভের পাশে দাঁড়িয়েছে পাশ্চাত্য। আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজুম্বারায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ল্যাভরভ। তিনি বলেন, রুশ ভাষাভাষী দনবাস অঞ্চলে মস্কোপন্থী নাগরিকদের বিরুদ্ধে ইউক্রেন সরকার যে নিপীড়ন চালাচ্ছে সে ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে পশ্চিমা দেশগুলো। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব থেকে একটি সহজ ফলাফল গ্রহণ করা যায়, আর তা হচ্ছে পাশ্চাত্য ইউক্রেনে সরাসরি গণহত্যাকে সমর্থন করছে। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, 2014 সাল থেকে নব্য নাৎসিরা ইউক্রেনের দনবাস অঞ্চলের জনগণকে পদ্ধতিগতভাবে নির্মূল করে ফেলার কাজ শুরু করে। এই অপতৎপরতার অবসান ঘটানোর জন্যই রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্স টুডে। ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলছে এরদোয়ান। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ানকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। দুই নেতা কথা বলার সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার উপর জোর দেন। ফোনালাপকালে হানিয়া বলেন, আমি নিশ্চিত যে ফিলিস্তিনি জাতির প্রতি এবং তাদের
বৈধ অধিকারের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের দৃঢ় অবস্থান আগের মতোই অব্যাহত থাকবে। এরদোয়ানও টেলিফোনে আলাপকালে ইসমাইল হানিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ফিলিস্তিনি ভাইদের প্রতি এবং তাদের অধিকারের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের রান অফ রাউন্ড গত রোববার অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রেসেপ তাইয়েপ এরদোয়ান 6 দলীয় জোটের প্রার্থী কামাল কিলিচদারোগলুর বিরুদ্ধে জয়ী হয়েছেন, সূত্র পার্স টুডে। যুক্তরাজ্যকে রাশিয়ার চিরন্তন শত্রু বললেন মেদভেদেব। যুক্তরাজ্যকে আবারও এক হাত নিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলর বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব। যুক্তরাজ্যকে তিনি রাশিয়ার চিরন্তন শত্রু বলে আখ্যা দিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বুধবার যুক্তরাজ্যকে রাশিয়ার চিরন্তন শত্রু আখ্যা দিয়ে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, যেসব ব্রিটিশ কর্মকর্তা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তারাও রাশিয়ার জন্য হামলার বৈধ লক্ষ্যবস্তু। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা এক টুইটে মেদভেদেব আরো বলেছেন, আজ যুক্তরাজ্য ইউক্রেনের মিত্র হিসেবে কাজ করছে, যারা ইউক্রেনকে সামরিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞ পাঠিয়ে প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সামরিক সহায়তা প্রদান করছে, অর্থাৎ তারা রাশিয়ার বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। এক্ষেত্রে রাশিয়া যুক্তরাজ্যের যে কোনো সরকারি কর্মকর্তাকে আক্রমণের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যার মাত্র কয়েকদিন আগেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এস্তোনিয়ায় গিয়ে সাংবাদিকদের বলেছেন, আত্মরক্ষার স্বার্থে নিজের সীমানার বাইরে গিয়েও ইউক্রেনের বল প্রদর্শনের অধিকার রয়েছে। এর আগে গত 19 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়াইলেস বলেছিলেন, আগামী 7 বছরের মধ্যেই চীন এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারে যুক্তরাজ্য। তাই তিনি সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের প্রতিরক্ষা বাজেট বা সামরিক ব্যয় বাড়ানোর কথা বলেছেন। বেন ওয়ালেস বলেন, কর্মকর্তারা বলছেন যে এই দশকের শেষ নাগাদ পৃথিবী আরো বেশি বিপজ্জনক এবং অস্থিতিশীল জায়গা হয়ে উঠবে এবং আমাদের জীবনে প্রতিরক্ষার বিষয়টি আরো জটিল হয়ে উঠবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব বর্তমানে একটি অস্বাভাবিক শান্তিপূর্ণ সময়ের শেষ পর্যায়ে রয়েছে। সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে বহুমুখী সংঘাত আসন্ন। ফের আইএসআই এর ষড়যন্ত্র ফাঁস, কাশ্মীর পাঞ্জাবে সন্ত্রাসের পরিকল্পনা ব্যর্থ করল ভারত। তথ্য অনুযায়ী পাঞ্জাব ও জম্মু সংলগ্ন ভারতীয় সীমান্তে টানেল দিয়ে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের ষড়যন্ত্র করা হয়েছে। সুড়ঙ্গ দিয়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য আইএসআই এর কাছ থেকে নির্দেশ পেয়েছে জৈশ সন্ত্রাসীরা। পাকিস্তানের আইএসআই এবং জৈশ-ই মোহাম্মদ একসঙ্গে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে সন্ত্রাসবাদী কার্যক্রম জোরদার করার জন্য ভারতের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করেছে। জানা গিয়েছে, পাঞ্জাব এবং জম্মু সংলগ্ন ভারতীয় সীমান্তে সুড়ঙ্গের মাধ্যমে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের ষড়যন্ত্র করা হয়েছে। আরও জানা গিয়েছে, আইএসআই এর কাছ থেকে সুড়ঙ্গ দিয়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের নির্দেশ পেয়েছে জৈশ সন্ত্রাসবাদীরা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জম্মু ও পাঞ্জাবের গুরুদাসপুর সংলগ্ন পাকিস্তানি সীমান্ত থেকে জৈশ সন্ত্রাসবাদীদের ভর্তি করার পরিকল্পনা করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি জৈশ সন্ত্রাসীদের বার্তাগুলি ডিকোড করেছে, যেখানে তাদের পাঞ্জাব এবং জম্মু সংলগ্ন সীমান্ত অঞ্চলে সুড়ঙ্গ খননের নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় অংশগ্রহণ স্থগিত সুদান সেনাবাহিনীর। সৌদি আরবের জেদ্দায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশগ্রহণ স্থগিত করেছে সুদানের সেনাবাহিনী। এতে দেশটিতে চলমান সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদানের কূটনৈতিক সূত্রের বরাতে আজ বুধবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার নাবিল আবদাল্লাহ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, আধা সামরিক বাহিনী আরএসএফ বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। রাজধানী খার্তুমে হাসপাতাল ও অন্যান্য বেসামরিক অবকাঠামো দখল অব্যাহত রেখেছে। তাদের এমন পদক্ষেপের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আরএসএফ এর দাবি, তাদের দুর্বল করার পাশাপাশি বিমান ও ভারী আর্টিলারি ব্যবহার করে আক্রমণ করতে আলোচনায় অংশগ্রহণ স্থগিত করেছে সেনাবাহিনী। সুদানে 6 সপ্তাহের বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এই লড়াইয়ে রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে শতাধিক নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। প্রায় 14 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে 3.5 লাখ দেশ ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।